একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। এই অধ্যায় থেকে এখন একটি বিষয় নিয়ে একটু আলোচনা করব বা একটু শিখব। সেটা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা। তো কাকে বলে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা? উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পি ব্লকের অন্তর্গত 13, 14 ও 15 নং গ্রুপের মৌল। দীর্ঘ পর্যায় সারণীতে 13 থেকে 18 নং শ্রেণীর পর্যন্ত মৌলগুলি হচ্ছে পি ব্লকের অন্তর্গত মৌল। সেই পি ব্লকের অন্তর্গত 13, 14 এবং 15 নং গ্রুপের উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ নিচের দিকে 13 নং শ্রেণীর নিচের দিকের মৌল, 14 নং শ্রেণীর নিচের দিকের মৌল এবং 15 নং শ্রেণীর বা গ্রুপের নিচের দিকের মৌলগুলি হচ্ছে উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল। সেই মৌলগুলি এবং ডি ব্লকের বিভিন্ন মৌল, ডি ব্লকের একাধিক মৌল বিভিন্ন সংখ্যক ইলেকট্রন বর্জনের মাধ্যমে কি করে একের অধিক যোজ্যতা প্রদর্শন করে, একের অধিক তড়িৎযোজ্যতা প্রদর্শন করে। যেমন কপার +1 এবং কপার +2, অর্থাৎ কপারের তড়িৎযোজ্যতা 1ও হতে পারে, 2ও হতে পারে। যেমন আয়রন বা Fe +2 এবং +3 হতে পারে, Fe2+, Fe3+, অর্থাৎ তড়িৎযোজ্যতা 2 এবং 3 হতে পারে। একই রকমভাবে SN2+, SN4+ গঠন করতে পারে, অর্থাৎ SN এর তড়িৎযোজ্যতা 2 এবং 4 হতে পারে। Pb2+ এবং Pb4+, অর্থাৎ Pb তড়িৎযোজ্যতা 2 এবং 4 দেখাতে পারে। এখানে SN আর Pb হচ্ছে পি ব্লকের মৌল, SN আর Pb হচ্ছে পি ব্লকের মৌল, আর কপার এবং Fe হচ্ছে ডি ব্লকের মৌল। ঠিক আছে, আমাদের সংজ্ঞায় কিন্তু বলা আছে পি ব্লকের 13, 14 এবং 15 নং গ্রুপের ভারী মৌল আর ডি ব্লকের মৌলগুলো। তো উদাহরণের মধ্যে কিন্তু আমার পি ব্লক এবং ডি ব্লকের মৌলগুলো যে একাধিক তড়িৎযোজ্যতা দেখাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার কেন পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা কেন দেখায়? পরিবর্তনশীল যোজ্যতা দেখানোর দুটি কারণ। একটি হচ্ছে অস্থায়ী ইলেকট্রন বিন্যাস, আরেকটি হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব। তাই এক এক করে আমরা বোঝার চেষ্টা করব কারণগুলি। তো প্রথম কারণটি নিয়ে আলোচনা করছি যে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা দেখানোর জন্য যে অস্থায়ী ইলেকট্রন বিন্যাস দায়ী বা পরিবর্তনশীল তড়িৎযোজ্যতার কারণ হলো অস্থায়ী ইলেকট্রন বিন্যাস। কীভাবে? তার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। একটা মৌল আয়রন, তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে, আয়রনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26। কত? আয়রনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26। এবার এর ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি তাহলে কি দেখব? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6, এই করে হয়ে গেল 26। এইবার Fe পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ হচ্ছে 4 নাম্বার কক্ষ, এবং এই 4 নাম্বার কক্ষে S উপকক্ষে 2টি ইলেকট্রন বর্তমান Fe পরমাণুর ক্ষেত্রে। এই 2টি ইলেকট্রন যখন বর্জন করে রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বিক্রিয়া করার জন্য, তখন Fe2+ আয়ন গঠিত হয়। কি গঠিত হয়? Fe2+ আয়ন গঠিত হয়। সেই Fe2+ আর আয়নের ইলেকট্রন বিন্যাস তাহলে কী হবে? তাহলে আমার হয়ে যাচ্ছে এই 4s2টা থাকবে না, 4s0 হয়ে যাবে, অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3s2, 3p6, 3d6, এই হলো Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাস। এবার Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি তাহলে দেখছি এই যে 3d6 সবচেয়ে বাইরের উপকক্ষটি হচ্ছে, সবচেয়ে বাইরের কক্ষ হচ্ছে 3 নম্বর কক্ষ, এবং তার মধ্যে সবথেকে বাইরে আছে 3d। ঠিক আছে, এবার 3dতে 6টি ইলেকট্রন বর্তমান। আমরা জানি ডি উপকক্ষে 5টি কক্ষক বর্তমান, আর এই প্রতিটি
উপকক্ষে যদি সম্পূর্ণরূপে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ ইলেকট্রন হয়, ইলেকট্রন দ্বারা যদি অর্ধেক পূর্ণ থাকে তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা স্থায়ী হয়। এবার এখানে আছে 3d6, 6টি ইলেকট্রন আছে। তাহলে 6টি ইলেকট্রন কিন্তু না অর্ধপূর্ণ না সম্পূর্ণরূপে পূর্ণ। ডি উপকক্ষের ক্ষেত্রে 10টি ইলেকট্রন হলে সম্পূর্ণরূপে পূর্ণ এবং 5টি ইলেকট্রন হলে অর্ধপূর্ণ। তাহলে এখানে কিন্তু না 10টি আছে না 5টি আছে। সেই জন্য এই ইলেকট্রন বিন্যাসটা Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা কিন্তু স্থায়ী ইলেকট্রন বিন্যাস নয়। সেই জন্য কী করে, Fe2+ সহজেই একটি ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করলে কি হবে, 3d6 থেকে 3d5 হয়ে যায়। 3d6 থেকে একটি ইলেকট্রন যদি কমে যায় তাহলে 3d5 হয়ে যাবে। এবার 3d5 যদি হয় সেটা কিন্তু অর্ধপূর্ণ হয়। তাহলে এই Fe3+ এর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা কী হয়ে যাচ্ছে, স্থায়ী ইলেকট্রন বিন্যাস। তাহলে এই যে অস্থায়ী ইলেকট্রন বিন্যাসের কারণেই কিন্তু প্রথমে Fe2+ গঠিত হলেও Fe3+ আয়নও কিন্তু গঠিত হয়। এই কারণেই, এই অস্থায়ী ইলেকট্রন বিন্যাসের কারণেই কিন্তু Fe দুটি তড়িৎযোজ্যতা দেখাচ্ছে, সেটা হচ্ছে Fe2+ এবং Fe3+। এবার আমরা দেখব নিষ্ক্রিয় জোর প্রভাব, নিষ্ক্রিয় জোরের প্রভাব। ঠিক আছে, এবার কি নিষ্ক্রিয় জোরের প্রভাব? নিষ্ক্রিয় জোরের প্রভাব এর মূল কথাটা হচ্ছে যে যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ ডি এবং এফ উপকক্ষ থাকে, কি অভ্যন্তরীণ পূর্ণ ডি আর এফ উপকক্ষ যদি থাকে তাহলে সেই উপকক্ষগুলির আবরণী প্রভাব খুব দুর্বল হয়। দুর্বল হওয়ার কারণে এই উপকক্ষগুলির পরবর্তী যে উপকক্ষ রয়েছে সেই উপকক্ষগুলির ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা শক্তিশালীভাবে আবদ্ধ থাকে। সেই ইলেকট্রনগুলো রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করতে চায় না। সেই ইলেকট্রনগুলো হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন। তো আমরা দেখে নিচ্ছি এখন নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব বোঝার জন্য আমরা একটা পরমাণু নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে SN, পি ব্লকের 14 নং শ্রেণীর মৌল হচ্ছে SN, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 50। এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি দেখব, এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 5s2 4d10 5p2। ঠিক আছে, 1s2 2s2 2p6 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p2। এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখছি, সর্ববহিস্থ কক্ষ হচ্ছে 5 নম্বর কক্ষটি হচ্ছে সর্ববহিস্থ কক্ষ। সেই 5 নম্বর কক্ষে কি কি আছে, দুটি উপকক্ষ আছে এস এবং পি, অর্থাৎ 5s এবং 5p উপকক্ষ আছে। 5s-এ দুটি ইলেকট্রন রয়েছে, 5p-তে আমার কয়টি ইলেকট্রন আছে, 5p-তে দুটি ইলেকট্রন আছে। তাহলে সবচেয়ে বাইরের কক্ষে মোট 4টি ইলেকট্রন বর্তমান, তার মধ্যে এস উপকক্ষে দুটি আর পি উপকক্ষে দুটি। ঠিক আছে, ভালো কথা। এইবার তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 5s এবং 5pর আগে 4d10 পূর্ণ 4d10 রয়েছে, মানে ইলেকট্রন দ্বারা পূর্ণ 4d উপকক্ষ রয়েছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ 4d উপকক্ষ রয়েছে। এইবার 4d উপকক্ষের আবরণী প্রভাব খুব দুর্বল হওয়ায় 5s-এর যে ইলেকট্রনগুলি আছে, কারণ 4dর পরেই হচ্ছে 5s, এটা কিন্তু শক্তির দিক দিয়ে বলছি না, এটা ভেতরে বা বাইরে দিয়ে বলছি। 4d 4 নম্বর কক্ষ, 4d শেষ হলো তখনই 5s শুরু হবে। তাহলে 5s উপকক্ষের ইলেকট্রনগুলি কী হবে, নিউক্লিয়াস দ্বারা শক্তিশালীভাবে আবদ্ধ থাকবে। কি, নিউক্লিয়াস দ্বারা শক্তিশালীভাবে আবদ্ধ থাকবে এই 5s-এর ইলেকট্রনগুলো, দুটি ইলেকট্রন। তাহলে এই দুটি ইলেকট্রন রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করতে চাইবে না, অর্থাৎ এই দুটি ইলেকট্রন নিষ্ক্রিয় থাকবে। এটাকেই বলা হচ্ছে নিষ্ক্রিয় জোর প্রভাব। তাহলে নিষ্ক্রিয় জোর প্রভাবের জন্য কি, শুধু SN শুধু চাইবে যে 5pর দুটো ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বন্ধন গঠন করতে, অর্থাৎ SN যখন, অর্থাৎ টিন যখন 5pর দুটো ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বন্ধনে গঠনে অংশগ্রহণ করবে তখন সেটি SN2+ তৈরি করবে। কি তৈরি করবে,
Sn2+, স্টেনাস যৌগ, আর সেই যৌগগুলোকে বলবো স্টেনাস আস যৌগ। এবার উপযুক্ত শর্তে কী হবে, উপযুক্ত শর্ত যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু 5s ইলেকট্রনগুলোও ত্যাগ করে, অর্থাৎ 5p ইলেকট্রনগুলো ত্যাগ করবে, তার আগের যে 5s উপকক্ষ আছে সেটির ইলেকট্রন ত্যাগ করেও Sn4+ও গঠন করতে পারে। ঠিক আছে, Sn4+ও গঠন করতে পারে। সেই ক্ষেত্রে যৌগগুলোকে বলা হয় স্ট্যানিক যৌগ। কিন্তু স্টেনাস যৌগই হচ্ছে বেশি স্থায়ী নিষ্ক্রিয় জোর প্রভাবের কারণে। তাহলে নিষ্ক্রিয় জোর প্রভাবের কারণে কিন্তু 5s এর ইলেকট্রনগুলো সহজে ত্যাগ করতে চাইছে না, সেজন্য 5p ইলেকট্রনগুলো ত্যাগ করে একবার Sn2+ দেখাচ্ছে, তারপর উপযুক্ত শর্তে আবার কখনো কখনো স্ট্যানিক যৌগ গঠন করছে, সেখানে Sn4+ হচ্ছে। এইভাবে করে কিন্তু নিষ্ক্রিয় জোর প্রভাবের মাধ্যমে, নিষ্ক্রিয় জোর প্রভাবের দ্বারা কিন্তু পি ব্লকের যে ভারী মৌলগুলো আছে তারা একের অধিক তড়িৎযোজ্যতা প্রদর্শন করতে পারে। তাই এখনের মতো এইটুকুনি, ধন্যবাদ।